bhootdiary.com. Stay tuned Sunday and Friday nights with Manju. রাত যত গভীর হয় পৃথিবী ততই নীরব হয়ে যায়, কিন্তু এই নীরবতার আড়ালেই জেগে থাকে অন্ধকারের এক অজানা জগৎ। আর সেই অজানা জগতের সমস্ত রহস্য লুকিয়ে আছে ভূত ডায়েরিতে। bhootdiary.com. আসসালামু আলাইকুম। রবিবারের রাতে আবার ফিরে আসলাম আমি মঞ্জুর। আপনারা শুনছেন bhootdiary.com। রবিবারের রাত আর শুক্রবারের রাত মানে ভয়ের রাত, আর এই ভয়ের রাতের জন্য আপনারা অপেক্ষা করছেন পুরো সপ্তাহ জুড়ে। এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনাতে। আজকের প্রথম ঘটনাটির নাম হচ্ছে আয়লার পুরনো পুতুল। আমরা ভাবি আমাদের চারপাশের মানুষগুলো বুঝি আমাদের ভালোই চায়, কিন্তু হিংসা আর লোভ মানুষকে কতটা অন্ধ করতে পারে তা আজকের এই ঘটনাটি না শুনলে বিশ্বাস করবেন না। আজ আমি আপনাদের শোনাবো 5 বছরের ছোট্ট মেয়ে আয়লার জীবনে ঘটে যাওয়া ঘটনা। একটি সাধারণ কাপড়ের পুতুল কিভাবে একটি সুখী পরিবারকে নরকে পরিণত করেছিল, আর সেই পুতুলের ভেতর কী লুকানো ছিল তা জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে। সজল সাহেব আর মিতুর একমাত্র সন্তান আয়লা। তাদের পাশের বাসায় থাকতেন এক বয়স্ক মহিলা, যাকে পাড়ার সবাই বড় খালা বলে ডাকত। মহিলাটি ছিলেন নিঃসন্তান এবং একটু নির্ভীতচারী। আয়লার 5 বছর পূর্ণ হওয়ায় তিনি একদিন বাসায় এসে তাকে একটি পুরনো কাপড়ের পুতুল উপহার দেন। পুতুলটি দেখতে বেশ অদ্ভুত। তার চোখ দুটো অস্বাভাবিক বড়, আর ঠোঁটে যেন এক হিমশীতল হাসি লেগে আছে। মিতুর প্রথম দেখেই পুতুলটা কেমন যেন অস্বস্তি হচ্ছিল, কিন্তু উপহার ফেরত দেওয়া যাবে না, এইভাবে তিনি সেটা আয়লার ঘরে রেখে দিলেন। আর ঠিক সেদিন থেকেই শুরু হলো এক বিভীষিকা। পুতুলটা পাওয়ার পর থেকে আয়লা বদলে যেতে লাগলো। সে সারাদিন ঘরের কোনায় বসে পুতুলটার সাথে ফিসফিস করে কি যেন বলে। একদিন মিতু আড়াল থেকে শুনলো আয়লা বলছে, না টুলু, মাকে মেরো না, মা তো ভালো, আমি তোমার সব কথা শুনবো। মিতু অবাক হয়ে ঘরে ঢুকতেই আয়লা চুপ হয়ে গেল। মিতু দেখল আয়লার চোখের মণি দুটো পাথরের মতো স্থির হয়ে আছে। ভয়ঙ্কর ব্যাপার হলো, মিতু লক্ষ্য করলেন পুতুলটার চোখ দুটো স্থির নয়। তিনি ঘর দিয়ে যখনই হেঁটে যেতেন মনে হতো পুতুলটার কাচের চোখ দুটো তার দিকে তাকিয়ে আছে। একদিন দুপুরে মিতু রান্নাঘরে কাজ করার সময় অনুভব করলেন কেউ তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দিল। তিনি চুলার আগুনের ওপর পড়তে পড়তে বেঁচে গেলেন। পেছনে ফিরে দেখেন কেউ নেই, শুধু দরজার আড়ালে সেই পুতুলটা পড়ে আছে। অথচ পুতুলটা থাকার কথা ছিল আয়লার আলমারিতে। কয়েকদিন পর থেকে সারা বাড়িতে মাঝরাতে এক পচা মাংসের গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। সজল সাহেব ড্রেন, পাইপ সব চেক করলেন, দুর্গন্ধের উৎস খুঁজে পেলেন না কোথাও। একদিন রাতে হঠাৎ আয়লার ঘর থেকে খিলখিল করে হাসির শব্দ শোনা গেল। সজল আর মিতু দৌড়ে গিয়ে দেখলেন আয়লা বিছানায় নেই। সে ড্রয়িং রুমের ঘুটঘুটে অন্ধকার ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কথা বলছে। মিতু আয়নার দিকে তাকিয়ে ভয়ে জমে গেল। আয়নার ভেতরে আয়লার প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল না, বরং দেখা যাচ্ছিল একটি বিকট চেহারার কালো কুচকুচে বাচ্চা, যে আয়লার কাঁধ ধরে দাঁড়িয়ে আছে। মিতু চিৎকার করে আলো জ্বালাতেই দেখলেন শুধু আয়লা একা দাঁড়িয়ে আছে, তাছাড়া আর কেউ নেই। আর তার পায়ের কাছে পড়ে আছে সেই অভিশপ্ত পুতুল। আয়লার শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো। তার গলায় আর হাতে ছোট ছোট কাল ছিটে দাগ দেখা দিতে শুরু করলো, যেন কেউ তাকে রোজ রাতে কামড়ায় বা চিমটি কাটে। সজল সাহেব পুতুলটাকে নিয়ে ময়লার ভাগাড়ে ফেলে দিয়ে আসলেন, কিন্তু আধ ঘন্টা পর দেখা গেল পুতুলটা আবার আয়লার বিছানায় ভেজা অবস্থায় ফিরে এসেছে। সেই রাতে আয়লা হঠাৎ করে এক অমানুষিক গলায় কথা বলতে শুরু করলো। সেটা কোনো বাচ্চার গলা ছিল না, ছিল এক গম্ভীর তান্ত্রিকের গলা। আয়লা ঘর কাঁপিয়ে হাসতে হাসতে বলে উঠল, এই পুতুল আমার শরীর, আর এই হার আমার প্রাণ। যে আমায় সরাবে তাকেই করে দেব আমি বলিদান। আয়লার মুখ দিয়ে তখন লালা ঝরছিল, আর হাত পা অদ্ভুতভাবে বেঁকে যাচ্ছিল। সজল সাহেব আর দেরি না করে তার এক বন্ধুকে ডাকলেন, যে কিনা প্যারানর্মাল বিষয় নিয়ে কাজ করে। সে এসে আয়লার ঘর পরীক্ষা করলো এবং আয়লার হাত থেকে জোর করে পুতুলটা কেড়ে নিল। পুতুলটা হাতে নিতেই সে আঁতকে উঠল। পুতুলটা বরফের মতো ঠান্ডা এবং ওজনে অনেক ভারী। সে একটা ছুরি দিয়ে পুতুলটার পেটের সেলাই কাটতে শুরু করলো। ঠিক তখনই সারা বাড়ি বিদ্যুৎ চলে গেল। অন্ধকারের ভেতরে এক বিভৎস চিৎকারের শব্দ শোনা গেল।
লাইট আসার পর দেখা গেল পুতুলটার পেট থেকে বেরিয়ে এসেছে মানুষের একটি ছোট্ট হাড়ের টুকরো, যা শ্মশান থেকে আনা হয়েছে। কালো সুতো দিয়ে শক্ত করে পেঁচানো আয়লার কিছু চুল ও নখ, রক্তে ভেজা এক টুকরো কাফনের কাপড় যাতে তান্ত্রিকের মন্ত্র লেখা। পুতুলের ভেতরটা ছিল জীবন্ত কালো পোকা আর বিচ্যুতে ঠাসা। সেই তান্ত্রিকের মন্ত্র আর প্রতিবেশী মহিলার হিংসা মিলে পুতুলটিকে এক জীবন্ত দানবে পরিণত করেছিল। সেই রাতেই পুতুলটিকে আর সেই হাড়ের টুকরোগুলোকে আগুনে পুড়িয়ে ফেলা হয়। আগুনের শিখায় যখন পুতুলটি পুড়ছিল তখন মনে হচ্ছিল কোনো জীবন্ত মানুষ আগুনের ভেতর থেকে আর্তনাদ করছে। কালো ধোয়া কুণ্ডলি পাকিয়ে যখন মিলিয়ে গেল তখনই পাশের বাসা থেকে কান্নার রোল শোনা গেল। পরদিন সকালে জানা গেল সেই প্রতিবেশী মহিলা বিছানায় রহস্যজনকভাবে মারা গেছেন। তার শরীরটা এমনভাবে কুচিয়ে গিয়েছিল যেন কেউ তার শরীরে সব প্রাণশক্তি শুষে নিয়েছে। আয়লা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, কিন্তু আজও সে একা কোনো পুতুল দেখলে আতঙ্কে শিউরে ওঠে। সে আজও রাতে মাঝে মাঝে ঘুমের ঘরে ফিসফিস করে বলে, টুলি কি আবার আসবে? ঘটনাটি এখানে শেষ হয়ে যায়। আমরা যেটা বুঝতে পারলাম যে সব গিফট বা সব উপহার দিলেই যে নিতে হবে বা নিলেও তা একটু হলেও যাচাই বাছাই করা প্রয়োজন। কারণ বলা যায় না, আমাদের কাছের মানুষরাই হয়তো ভালো মানুষের রূপ নিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, যা আমরা বুঝতে পারি না। কথা না বাড়িয়ে আমরা এখন চলে যাব সরাসরি দ্বিতীয় ঘটনায়। bhutdiary.com। আমাদের দ্বিতীয় ঘটনার নাম হচ্ছে শ্মশানের সেই তান্ত্রিক ও অভিশপ্ত তাবিজ। ঘটনাটি যিনি লিখেছেন তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই বলছি। আকাশ এক প্রাইভেট কোম্পানিতে কাজ করে। একদিন অফিস থেকে ফিরতে রাত প্রায় 1টা বেজে গেল। তার গ্রামে যাওয়ার শর্টকাট রাস্তাটা ছিল পুরনো শ্মশানের পাশ দিয়ে। অমাবস্যার রাত ছিল সেদিন। আকাশ যখন শ্মশানের মোড়টা পার হচ্ছে দেখলো বড় বটগাছের নিচে আগুন জ্বলছে। সেখানে এক জটধারী তান্ত্রিক বসে বিড়বিড় করে মন্ত্র করছে। আকাশের খুব কৌতূহল হলো, সে একটু উঁকি দিয়ে দেখতে গেল। তান্ত্রিকের সামনে রাখা ছিল একটা নরমুণ্ড আর কালো কাপড়ে মোড়ানো একটা পুতুল। হুট করে তান্ত্রিকের চোখ আকাশের চোখের উপর পড়ল। তান্ত্রিক অট্টহাসি দিয়ে বলে উঠল, আয় বাবা, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। আকাশ ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে এলো। পরদিন সকাল থেকে আকাশের বাড়িতে অদ্ভুত সব কাণ্ড শুরু হলো। আকাশের মা রান্নাঘরে গিয়ে দেখেন কড়াইয়ের সব মাছ হঠাৎ করে কাঁচা রক্তে ভরে গেছে। আকাশের ছোট বোন স্কুল থেকে ফিরে দেখলো তার টেবিলের ড্রয়ারে একটা মরা বাদুড় পড়ে আছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, আকাশের ঘরে আকাশ লক্ষ্য করলো সে রাতে যখন ঘুমায় কেউ একজন তার কানের কাছে এসে নিঃশ্বাস ফেলে, ফিসফিস করে কি যেন বলে। তার মধ্যে আকাশ একটি কথা শুধু খেয়াল করেছে, ওটা ফিরিয়ে দিয়ে আয়। আকাশ আয়নার সামনে গিয়ে দেখলো তার গলায় একটা কালো সুতোর দাগ বসে আছে, যেন কেউ তাকে শ্বাসরোধ করে মারতে চাইছে। আকাশের বাবা একজন গুণিককে ডেকে আনলেন। গুণিক সারা ঘর পরীক্ষা করে আকাশের বালিশের নিচে হাত দিলেন। সেখান থেকে বেরিয়ে এলো একটা তামার তিজ বা ছোট কৌটা। কৌটোটা খুলতেই ঘর ভর্তি পচা লাশের গন্ধ ছড়িয়ে পড়ল। কৌটাটার ভিতরে ছিল কিছু শ্মশানের ছাই, আকাশের গেঞ্জির এক কোনা কাটা কাপড় আর একটা কাগজের টুকরো যাতে আকাশের পুরো বংশ তালিকা লেখা। আকাশ বুঝতে পারল সেদিন রাতে শ্মশানে যাওয়ার সময় তান্ত্রিক তার ছায়া দেখে বশীকরণ করেছিল। আকাশ যখন ভয়ে দৌড়ে পালিয়েছিল তান্ত্রিকের একটা বিশেষ শক্তি তার পিছু নিয়ে বাড়িতে ঢুকে পড়েছিল। তান্ত্রিক চেয়েছিল আকাশকে নিজের চেলা বানাতে অথবা তার প্রাণ নিতে। গুণিক জানালেন আজ রাতেই এই তাবিজ শ্মশানে ফেরত দিয়ে আসতে হবে, নয়তোবা পরদিন সকাল আকাশকে আর জীবিত পাওয়া যাবে না। আকাশ ভয়ে কাঁপতে কাঁপতে গুণিককে সাথে নিয়ে আবার সেই শ্মশানে গেল। সেখানে গিয়ে দেখলো তান্ত্রিক ঠিক আগের মতোই বসে আছে, কিন্তু এবার তার চেহারা আরও ভয়ঙ্কর। গুণিক মন্ত্র পড়ে সেই তাবিজটা আগুনে ছুঁড়ে মারলেন। সাথে সাথে এক বিকট চিৎকার শোনা গেল, যেন কোনো পশুর আর্তনাদ। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো শ্মশান কেঁপে উঠল। পরক্ষণে তান্ত্রিক উধাও, শুধু পড়ে রইল একদলা ছাই। আকাশ এখন সুস্থ, কিন্তু সে আজও রাতে একা বের হতে ভয় পায়। সেদিনের সেই তান্ত্রিক আসলে কে ছিল, মানুষ না অন্য কিছু, তা আজও রহস্য। তাই রাতের বেলা নির্জন স্থানে একা চলাফেরা করার সময় সাবধান থাকবেন। আপনার ছায়া কার নজরে পড়ছে তা আপনি নিজেও জানেন না। ঘটনাটি এখানে শেষ, এরপরে আর কিছু তিনি লেখেননি। তো ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। bhutdiary.com।
আজকের ঘটনাগুলো কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন। ঘটনাগুলো কেমন লাগলো তা কমেন্ট করে জানান। আর হ্যাঁ, পরের পর্বের জন্য চোখ রাখুন ভূত ডায়েরিতে, কারণ ভয়ের পথ এখানেই শেষ নয়। bhootdiary.com. Stay tuned Sunday and Friday nights with Manju.